মুখোমুখি নিবেদন করছেন 3 Steps Aviation Academy। সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, onestopbazaar.com, Oren Media and Entertainment Private Limited, Arohi Foundation of India। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ। আর আরোহীর মুখোমুখির আড্ডা নিয়ে আমি আবারও চলে এসেছি নিবেদিতা আপনাদের সঙ্গে। আজ আরোহীর মুখোমুখির আড্ডায় আমার সঙ্গে রয়েছেন যিনি, তার একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনি অনুব্রত মণ্ডল, বীরভূমের বীরপুত্র অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা। তিনি কিন্তু বীরভূমে কেষ্টদা রূপেই সকল মানুষের কাছে পরিচিত এবং অত্যন্ত প্রিয় সকল মানুষের কাছেই। কেষ্টদা, আরোহী নিউজে আপনাকে অনেক স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছি। করোনা পরিস্থিতি, তার মধ্যে আপনি যা চূড়ান্ত ব্যস্ততা পার্টির কাজেই, কখনো ফোন করলেই পাওয়া যায় না, সবসময় ব্যস্ত, পার্টি মিটিংয়ে দৌড়চ্ছেন। তো এখন আমার একটা বুথ কমিটি মিটিং চলছে, বুঝতে পারছো তো। সকাল বাড়ি থেকে বেরিয়ে যায় তোমার মোটামুটি 11টায়, প্রথম মিটিংটা স্টার্ট হয় 12টায়, সেটা 2:30টা পর্যন্ত হয়। বুথভিত্তিক মিটিং। বুথভিত্তিক মিটিং বলতে কিরকম, একটা অঞ্চলে ধরো 21টা বুথ আছে, 21টা বুথ থেকে মানুষকে বলা হয়েছে যে 20 জন মহিলা এবং 40 জন পুরুষ। এবার দেখা গেল 16টা করে বাড়ি ভাগ করে দেওয়া হয়েছে, 2 জন পুরুষ 1 জন মহিলা। এইটা করতে করতে তারপরে কোনো বুথে কেন হারলাম, কেন 19-এ হেরেছি, কী কারণে হেরেছি, মমতা ব্যানার্জি এত উন্নয়ন, 34 বছর ধরে তো বামফ্রন্ট কোনো উন্নয়ন, সেগুলোর পর্যালোচনা চলছে এখন সেম পুরো বুথে বুথে। আর একের পর এক একটা অঞ্চল হয়ে গেল, নেক্সট অঞ্চলে, এই করতে করতে 6টা বেজে যাচ্ছে। সেই কাজ নিয়েই এখন চলছে ব্যস্ততা। তো যেটা এই চলতি বছরেই একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আপনার সঙ্গে। হ্যাঁ, আপনার স্ত্রী বিয়োগ হয়েছে, মা একই বছরে। তো সেক্ষেত্রে এখন আপনারও মানে অনেক রোগে আপনিও আক্রান্ত, জর্জরিত। তো সেক্ষেত্রে এখন আর এত সময় দেন পার্টিকে, মনে হয় না যে আর একটু বোধহয় বাড়িকে সময় দিলে? ওই জন্য তো আমি সন্ধ্যে 6টা থেকে 7টার ভেতরে আমি বাড়ি ঢোকার চেষ্টা করি, যেহেতু মেয়েটা একা, এখনও বিয়ে হয়নি। হ্যাঁ, ওই জন্যে আমি বাইরে খুব কম থাকি, পার্টির কাজটাই বাইরে থেকে। তারপরে যেমন আগে যেমন আমি রাত্রি 11টা 11:30 পর্যন্ত পার্টি অফিসে থাকতাম, সেটা বাড়িতে টাইম দিই। আচ্ছা, আপনি জানেন যে সম্প্রতি রাজ্য কমিটির একটি রদবদল হয়েছে বলা যায়, অনেকে রাজ্য কমিটিতে যুক্ত হয়েছে, সমন্বয় কমিটি হয়েছে, মানে নতুনভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাজিয়েছেন দলটাকে নতুন করে। তো সেখানে দেখা গেছে যে মানে আগে যেটা 2019-এর লোকসভা ভোটের আগে আপনাকে অনেক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পর্যবেক্ষক যে বিষয়টা ছিল, সেই পর্যবেক্ষক বিষয়টাই, যেই পদটাই তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু বীরভূমে আপনার শক্ত ঘাঁটি ধরে রেখেছেন, যেখানে পাহাড় থেকে জঙ্গল প্রতিটাতেই আপনাদের প্রায় আসন কমেছে। বীরভূম যেমন এখানকার 11টা বিধানসভা আছে, তার সঙ্গে আছে তোমার কেতুগ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্টের কেতুগ্রাম, আউসগ্রাম এবং মঙ্গলকোট। যেহেতু এটা বোলপুর লোকসভার কেন্দ্রে, বোলপুর লোকসভার সঙ্গে এই 3টে বিধানসভা, আমার এই 14টা বিধানসভার দায়িত্ব আছে। আমাকে বলেছিল বাইরে কিছু দায়িত্ব নেওয়ার জন্য, আমি বলেছিলাম যে পারবো না। কেন? আপনি তো নদিয়ার পর্যবেক্ষক, নদিয়া করেছি, বাঁকুড়া করেছি, পুরুলিয়া করেছি। নদিয়ায় ভালো রেজাল্ট হয়েছিল নিশ্চয়ই ভালো, লোকসভা, এবং বীরভূমেও আপনি ভালো। কিন্তু আমি যেতে পারবো না এই কারণেই, দেখো বাড়িতে কেউ নেই। আগে তোমার বৌদি ছিল, একটা নিজে বাড়ির সম্বন্ধে কোনো চিন্তা করতে, এখন বৌদি নাই, সেই কারণেই আমি ওই, আর যদি নদিয়া আমি যাই, খুব কম করে ওখানে মিটিং ফিটিং করে ফিরে আসতে আসতে আমার রাত্রি 1টা হবে, কি 12টা হবে, সেটা আমার পক্ষে অসুবিধা। মানে এখন কি আপনি বেশি করে বাড়িতে সময় দিতে যেহেতু মেয়েটা চাইছেন? একা আছে, মা মারা গেছে, আচ্ছা, ভাইরা সব আলাদা, আমার বাড়ি এইটা, পরের বাড়ি দাদার বাড়ি, তারপর আরও দূরে ভাইয়ের বাড়ি, বোনদের বিয়ে হয়ে গেছে, তো অটোমেটিক আমার বাড়িতেই ফাঁকা। আচ্ছা, না আমি বলতে চাইছি যে মমতা ব্যানার্জি যে পর্যবেক্ষক ইয়েটাই তুলে, এটাতে আপনি মানে কি মনে করছেন যে এটা কেন? মমতা ব্যানার্জি যেটা ভালো বুঝেছে সেটা খারাপ কিছু নয়, উনি বুঝেছেন কিছু, তাই বলে যে পর্যবেক্ষক তুলে দিলে বলে যে দলের কেউ কিছু দেখবে না, এটা ঠিক নয়। মমতা ব্যানার্জি যদি কাল আমাকে বলে যে তুমি একটু তোমার বীরভূম লাগাও তো বড়োয়া বিধানসভা, ভরতপুর বিধানসভা এবং সালার বিধানসভা, তুমি দেখে দাও, আমি দেখে দেবো না? আমি 100 বার দেখে দেবো।
এটাতে আমি একমত। কাল যদি আমাকে বলে যে তোমার তো হাউসগ্রামের পর ভাতার বিধানসভাটা একটু দেখে দাও, তো আমি দেখে দেবো। কাল যদি বলে তোমার ইলামবাজার পেরিয়ে তো তোমার ইলামবাজার জয়দেব বোলপুর বিধানসভা, তারপরেই তো কাঁকসা, ওটা একটু দেখে দাও, আমি 100 বার দেখে দেবো। না, কিন্তু লোকসভায় আপনাদের আসনটা অনেক কমে কমেছে। গেছে। হ্যাঁ, তো সেটার কি মনে করছেন যে আপনারা তো দলকে সময় দিয়েছেন এবং দেখুন, প্রতিটা একটা খুঁটিনাটি বিষয় হুচুকে ভোট হয়েছিল, এটা অস্বীকার করে লাভ নাই। কেন মুদি আর মানুষ ভেবে নিয়েছিল যে এটা তো মমতা ব্যানার্জির ভোট নয়, এই ভোটটা দিল্লির ভোট। আচ্ছা, তাহলে দিল্লিতে মোদিকে দাও, এখানে আবার বিধানসভা যখন হবে মমতা ব্যানার্জিকে দাও। মানে বিধানসভাতে আপনি বলছেন যে সেই জায়গাটা আবার আপনারা ঠিক না, করে, আমি তোমাকে এখনো বলছি, পরক্ষণেও বলবো, আমি আরবারও 16-তে বলেছিলাম। তোমার কিছু টিভি চ্যানেল এই 27 নেমে গেল, উঠে গেল, এই করতে দেখা গেল। আমি কিন্তু সব জনসভাতে একই কথা বলেছিলাম, 210 থেকে 220। আবার তোমাকে এই আজকের দিনে আমি বলে রাখছি, 220 থেকে 230। কিন্তু লোকসভাতেও তো আপনারা বলেছিলেন 42-এ 42। দেখুন, লোকসভার ভোটটা ওটা মানুষ ঠিক করেছিল যে আমরা দিল্লিতে মোদিকে রাখবো, ওই জন্য মানুষ সেটা চিন্তা ভাবনা। এখন আর মানুষ চাইছেন, এখন মানুষ ভাবছে আজকাল যদি লোকসভা হয় কি যে হবে সে মানুষই বলবে। বিধানসভায় সামনেই বিধানসভা ভোট এবং করোনা পরিস্থিতিতে কিছুই আটকাচ্ছে না, আপনি বোধহয় জানেন। নির্বাচন কমিশন বলে দিয়েছে যে যথাসময়েই ভোট নির্ধারিত। দেখো, আমি বিধানসভা নিয়ে অন্তত আমার যে 14টা সিটের দায়িত্ব আছে, আমি কিছু মনে করছি না। মানে সেটা জিতে আসবেন 14টা 100%। সিটে, মানে সেটা নিয়ে আলাদা কিছু করছেন যে কোনো প্রস্তুতি আলাদাভাবে? না, যা উন্নয়ন মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে মানুষ স্বীকার করছে। আমি যখন বুথে মিটিং করছি, মানুষ স্বীকার করছে না আমাদের উন্নয়ন। কেন দেন নাই? কেউ বলেছে ভুল হয়েছে, কেউ বলেছে সিপিএমের ভোটটা বিজেপিতে পড়ে গেছে, কেউ বলেছে আমরা বুঝতে পারি নাই, কেউ বলেছে আমাদের অন্যায় হয়েছে। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা বলছে। যা ভোট আসলেই আপনার একটা খুব হিট ডায়ালগ থাকে প্রত্যেক বছর ভোটে। এখনো তো পুজো পেরোয়নি। হ্যাঁ, কেন এবারে তো ধরুন সাল 20, মা দুর্গা আসছে, নিশ্চয়ই 10টা হাতে মা দুর্গার অস্ত্র থাকে। দেখি অসুর কীভাবে বধ করে মা দুর্গাপুজোর পর বলে দেবো। ও মানে তার মানে এবারও থাকছে, এবারের বিধানসভা মানে লোকসভায় ছিল, আবার বিধানসভা ভোটেও হ্যাঁ, থাকছে নিশ্চয়ই থাকবে। সামনে আপনার হিট ডায়ালগ। হ্যাঁ, নিশ্চয়ই মা দুর্গার পুজো তো সামনেই আছে, তারপর চিন্তা করবো যে অসুর দমন করতে কি লাগে। আচ্ছা, মানে এই ইউএসপিটা দিয়েই কি আপনি গোটা বীরভূমটাকে মানে জয় করে রেখেছেন? বীরভূম মমতা ব্যানার্জির বাড়ি, মমতা ব্যানার্জির নিজস্ব বাড়ি বীরভূম, আপনারাও জানেন। এইখানে বীরভূমের মানুষ দিদির প্রতি একটা আলাদা ক্ষেত আছে। আর সম্পূর্ণ বীরভূমের যে রাজনীতিক দেখছেন, মানুষ দেখছেন, হাজার হাজার লোক দেখছেন, সবই মমতা ব্যানার্জির জন্য। না, তাহলে আপনার সেই ডায়ালগ, একটা হিট ডায়ালগ, সেটা কেন দরকার হয়? এটা মাঝে মাঝে মানে শিরোনামে থাকার জন্য? না, একবারই না। আমি এমএলএও নয়, এমপিও নয়, কাউন্সিলর নয়, মন্ত্রী নয়, ওসব একবারই নয়। আমি নেহাত লাস্টে আমাকে ফোন করলো, তারপর তোমার নাম করলো বলে আমি তোমাকে টাইম না, তোমাকেও টাইম দিতাম না, খুব ফ্র্যাঙ্কলি বলছি। ওটা নয়, যখন খুব শুনো আমি বরাবরই সিপিএমের এগেনস্ট। কেন আমার মতন কেউ সাক্ষী নাই তখন। পেপার বলতে আনন্দবাজার, যুগান্তর আর বসুমতী, টিভি বলতে দূরদর্শন, ইলেকট্রনিক মিডিয়া বলতে। এই জন্য আমার মতন শিক্ষা আমার মতন কেউ দেখে না, আমার মতন কেউ জানে না। আর সিপিএমের অত্যাচার আমি দেখেছি। তখন আমি তোমাকে বলে দিচ্ছি, আমি 77 সালে যখন 2.5 বছরের ভোট হয়, হ্যাঁ, তখন আমি একটু ছোট ছিলাম। আমি 82-র পর থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে সিপিএম তাড়াবো। তার জন্য কি আপনার রাজনীতি, মানে আপনি ছোট থেকেই রাজনীতি হ্যাঁ, করছেন? ছোট থেকেই রাজনীতি করতাম এবং সিপিএমের অত্যাচারগুলো আমি যা দেখেছি সে আমার এখনো পর্যন্ত রাখতে মনে পড়ে। সেই অত্যাচারের জন্য আমি ভেবেছিলাম যে বীরভূম জেলা থেকে আমি সিপিএম তাড়াবো, এ আমার প্রতিজ্ঞা ছিল। তো দাদা, লোকসভায় যেটা হয়েছিল যে আপনারাই বলেছেন যে সিপিএম এর ভোটটাই বিজেপি ট্রান্সফার হয়েছে, কারণ বিজেপি বলে এখানে কিছু নেই, মানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি বলে কিছু নেই। আমি তোমাকে বলে দিচ্ছি, বিজেপি যে খেলাটা খেলে দিল, ভোটের 7 দিন আগে ওরা যে ভোটটাকে ওখানে ট্রান্সফার করে দিল,
ওরা নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে, ব্রেকটা ওরাই মেরেছে। রিটার্ন আসবে না, কিন্তু সেই পার্সেন্টেজের ভোট আর সিপিএমের থাকবে না। ওরা ভুলটা ওরা নিজেরা করে ফেলেছে, আজ আফসোস করলে হবে না। কিন্তু দাদা আপনারাই সবসময় বলছেন যে ওরা অনেক টাকা, ওদের অনেক টাকা ওদের পার্টির বিজেপির, এবং আপনারা সেই পরিমাণ টাকা খরচ করতে পারবেন। আমরা সবাই জানে যে ভোটে একটা টাকা অবশ্যই খরচ করতে লাগে। আমি তোমাকে বলে দিই, বীরভূম ডিস্ট্রিক্টে পয়সা কিন্তু আমাদের খুব কম খরচ হয়, একবার লিমিটেড। সেখানে বলা হচ্ছে বিজেপি টাকা আমরা এখনো বুথ খরচা দিই 500 টাকা, যে ক্যান্ডিডেট হয় সে বুথ খরচা দেয় 500 টাকা। সেখানে আপনারাই বলছেন যে বিজেপি, মানে লোকসভাতেও বলেছেন যে বিজেপি টাকা উড়িয়ে ভোট কিনে নিয়েছে, কিন্তু সেটা কি বিধানসভায় কোনো আশা, মানে এরকম কিছু আশঙ্কা রয়েছে? বিধানসভায় করলেও আমি তোমাকে বলে দিই, বিধানসভাতে করলেও কোনো বিধানসভা পাবে না, আমি জোর গলায় বলছি। টাকা নিশ্চয়ই বিজেপি খরচ করবে। আমরা গ্রামের বুথে মুড়ি, আলুর দম, ঘুগনি খেয়ে মানুষ ভোট করবে, সে পয়সা তৃণমূলের নাই, সে দেওয়ার ক্ষমতাও নাই। আর বীরভূম ইন্ডাস্ট্রিয়াল বেল নয়, যারা মোরামবাটির জায়গা, ঈশ্বরের আশীর্বাদে, সবারই আশীর্বাদে আমি বলতে পারি মমতা ব্যানার্জির যা উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের স্বার্থে এখানে তৃণমূল কংগ্রেস সব সিট কুটি করে। আচ্ছা, দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, আপনি জানেন তো, তিনি বিতর্কিত চরিত্র, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য করেন, এবং তার সাথে অনেকেই বলেন যে আপনি অনুব্রত মণ্ডল বীরভূমে, তিনিও বিতর্কিত চরিত্র। কারণ একটু আগে আমি বলছিলাম যে আপনার প্রত্যেকটা ভোটের আগে হিট ডায়ালগ। দেখুন, দিলীপ ঘোষ যে কথাগুলো বলে ও জেনে শুনে বলে। আমি রাগের মাথায়, উত্তেজিত মাথায় কিছু একটা কথা বলে দিই। আর দিলীপ ঘোষকে আপনি কাজগেও প্রশ্ন করলে কাল বলবে মেরে পুঁতে দেবো, দেখে নেবো পুলিশ অফিসারদের, শ্মশানে পাঠিয়ে দেবো, হ্যাঁ, মহিলাদের হাতে অস্ত্র ধরিয়ে দেবো। এটা তো সম্প্রতি সৌমিত্র খা, বিষ্ণুপুরের সাংসদ, তিনিও যুক্ত হয়েছেন দিলীপ ঘোষের একই সুরে কথা বলছেন। ওদের ওটা নীতি মনে হয়, আমার মনে হয় যারা বিজেপি করে, যে দিলীপ ঘোষ বিতর্কিত চরিত্র, অনুব্রত মণ্ডল বিতর্কিত চরিত্র, আমাদের ভেতরে তো দুজনের মধ্যে কি আমাদের বীরভূম জেলার ভেতরে বা ওয়েস্ট বেঙ্গলে আমি ছাড়া আমার মনে হয় না তৃণমূলের এই ধরনের কেউ কথাবার্তা বলে। আমি মাঝে মাঝে বলে ফেলি। আর ওদের ওটা শিক্ষা দেওয়া হয়, ক্লাস করা হয়। আচ্ছা আচ্ছা, আপনার যেহেতু হাই প্রেশার, আপনি নিজেই স্বীকার করলেন একটু আগে যে আমি মাঝে মাঝে বলে ফেলি, হ্যাঁ মাথা গরম, তো আমি জানি যে আপনি পোস্ত খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, এবং পোস্ত হচ্ছে শরীর ঠান্ডা রাখার, গরমকালে আমরা খাই জানি, কিন্তু আপনি সারা বছর খান সেটা। হ্যাঁ, তো সেটা কি এই মাথা ঠান্ডা রাখার জন্যই? না না না, পোস্তটা দেখো বীরভূমে একটা পোস্ত চালুটা বেশি। আচ্ছা, তোমাদের যেমন কলকাতা, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ওখানে পোস্ত চলনটা কম। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে প্রত্যেক বাড়িতে বাড়িতে পোস্ত, কিন্তু এখন আর সবাই খেতে পারছে না, অনেক দাম হয়ে গেছে। কিন্তু আমার বাড়িতে পোস্তটা হয়। এখন তো আমি দিনে 2টো রুটি খাই। আচ্ছা, সারাদিনে কি খান? সকালে 1 কাপ চা খাই, ক্রিম কেক আর বিস্কুট খাই, চান করে পুজো করি, পুজো করে 2টো রুটি, পেঁপে ভাজা, একটা চিত্তরঞ্জন, সুগার ফ্রি চিত্তরঞ্জন খেয়ে বেরিয়ে যায়। আচ্ছা, আর দুপুরে আর না কিছু খাওয়া? আবার রাত্রে এসে একটু মুড়ি খাই, একটু তোমার আদা রসুন ভেজে, আবার রাত্রেবেলা একটা রুটি খেয়ে শুয়ে পড়বো। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন পুজো করি, তো আমরা জানি কিন্তু অনেকটা সময় আপনি পুজোতে টাইম দিই। আমি মোটামুটি 10টা থেকে আমার 1 ঘন্টা পুজো করতে টাইম লাগে। আচ্ছা, আপনি কার ভক্ত? আমার ঘরে, আমার নিজস্ব ঘরে মা দুর্গা আছে, মহাদেব আছে, মা তারা আছে। হ্যাঁ, মহাদেবের সব রকম আছে। তারারও পুজো করেন? আর শিব পুজো, হ্যাঁ, আমি শিব, আমার ঘরে শিবের নামে, মানে শিবের মাথায় বেলপাতা চাপান, দলের নামে 365 দল। মমতা ব্যানার্জির নামে, মমতা ব্যানার্জি আমার রেগুলার বেলপাতা চাপাই, দলের নামে চাপাই, নিজের নামে চাপাই, পরিবারের নামে চাপাই। এবং বীরভূম জেলার সব রাজনৈতিক লিডার, তৃণমূল কংগ্রেসে, তাদের নামে চাপাই। ওয়েস্ট বেঙ্গলে যত লিডার আছে আমার, তাদের নামও তৃণমূল কংগ্রেসের যারাই আছে তাদের নাম করে চাপাই। কি মানে দলের যাতে মানে উন্নতি হয় বা আরো শান্তি, এটা বলা যায় মনের শান্তি। কেন মমতা ব্যানার্জি যে পরিশ্রম করেছে, যেভাবে পশ্চিমবাংলার কাজকে এগিয়ে নিয়ে এসছে, এটা তো ভারতবর্ষে একটা নজির সৃষ্টি না। তার জন্যই মমতা ব্যানার্জি যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, মমতা ব্যানার্জি ভালো থাকে, তার জন্যই মহাদেবের কাছে আমরা এটা পালন করি।
এবং বলি আমার যেমন নিজের বাড়িতে দুর্গা পুজো আছে, আচ্ছা, বহু পুরনো পুজো। আমার যেমন চারখানা শিব মন্দির আছে, বড় বড় শিব মন্দির। হ্যাঁ, আবার মা তারাকেও আমি খুব বিশ্বাস করি, ভক্তি করি, কঙ্কালী মাকেও পুজো দিই। আমি একটু ঈশ্বরকে একটু বেশি ভালোবাসি। দাদা আপনি কখনো ভোটে দাঁড়াননি এবং আপনি ভোটে দাঁড়াতেও চান না, হ্যাঁ মানে এটা কেন? না, আমার ভালো লাগে না। কি হবে ভোটে দাঁড়িয়ে? না এমনিতে তো আপনি যথেষ্ট সময় দিচ্ছেন হ্যাঁ, দলকে, হ্যাঁ হ্যাঁ, কি সারা হবে? দিনটাই দিচ্ছেন, তাহলে ভোটে দাঁড়ানোর না, ভোটে দাঁড়িয়ে আমার মনে হয় আমি যদি তাদের বাড়ি বাড়ি পুছিয়ে ভোটটা নিলাম, তারপর যদি আমি সব গ্রামে না যাই, সব বুথে না যাই, তাহলে তো বলবে যে আপনি এলেন না, ভোটটা নিয়ে গেলেন। আমি ওই কথাটা শুনতে রাজি নেই। কিন্তু আপনি তো রোজ সব জায়গায় হ্যাঁ যাচ্ছেন, তাহলে এই আমি তো ভয়টা গোটা জেলাটায় যাই, 3848টা বুথে যাই। হ্যাঁ তাহলে এই ভয়টা কেন? মানে আপনি তো না, কোনো ভয় না আমার। না আপনি যেতে পারবেন না মানে না, এইটা কেন আমার ভাবছেন? এমনিতেই কোনো এমএলএ, কাউন্সিলর, আমাদের দিদি রাজ্যসভার মেম্বার দিতে গেছিল পারে, আমি নাকচ করেছি, আমার না হোক না, বেশি বেশি করলে দল ছেড়ে দেবো। আপনি এটা স্পষ্ট বললেন একবার ডাইরেক্ট বলেছিলাম, জেনে নেন। কিন্তু আপনি তো দিদির কথা শিরোধার্য, হ্যাঁ, কিন্তু এইটা বাদ দিয়ে, এইটা বাদ দিয়ে। আচ্ছা, কিন্তু এবারের বিধানসভায় যেটা বিজেপির তরফ থেকে দাবি যে তারা বাংলায় একটা শক্ত ঘাঁটি মানে তৈরি করতে পেরেছে, সক্রিয় হয়েছে, তো সেক্ষেত্রে যদি দিদি আপনাকে বলে যে না কেষ্ট তোমাকে এই বিধানসভার দায়িত্ব নিতে হবে, তুমি দাঁড়াও। দিদি বললে আমি দিদির কথা ফেলতে পারি না, দু একটা কথা আমাকে শুনতে হবে, তবে দিদিও বুঝবে নিশ্চয়ই। 5টা বললে 3টে যাবো, 2টো বলবো যেতে পারছি না। দাদা আমাদের সময় একটু বিরতি নেওয়ার, তো বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরো ভিডিও। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com
or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল। দাদা, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। তো যে এই যে আলোচনায় ছিলাম আমরা, তো আমফান একটা গিয়েছে, ভয়ঙ্কর ক্ষতি করেছে। হ্যাঁ, ভয়ঙ্কর, কারণ প্রস্তুত ছিল না বাংলা, সে পরিমাণে কেন্দ্র কিছু দেয়নি। কিন্তু কেন্দ্র যতটা দিয়েছে বা দেয়নি, বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ এসেছে যে আপনারা প্রচুরভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছেন। আমফানের টাকা, চাল। তুমি আমাকে একটা কথা বলো তো, আমার 167টা যে বীরভূম জেলার পঞ্চায়েত, 158টা যে আমার কেতুগ্রাম মঙ্গলকোট হাউস গ্রামের পঞ্চায়েত, 225টা পঞ্চায়েতে একটা বুথে যদি কোনো রকম কোনোটা একটু ঝামেলা হলো, সেটাই গোটা ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। আচ্ছা, আমাদের রাজ্য সরকার যে চাল দিচ্ছে সেই চাল কেন্দ্র দিতে পেরেছে? কেন এসব বলে লাভ হবে? কোথা তোমার ধরো এক একটা অঞ্চলে 3টে করে কন্ট্রোল, 3টে কন্ট্রোলের ভিতরে কেউ যদি এক বস্তা চাল বিক্রি করে, তাহলে দুর্নীতি? আজে বাজে কথা বলে কিছু লাভ শুধু আছে? চালই নয়, চালের যেরকম অভিযোগ উঠেছে, সেমনি টাকা যে বরাদ্দ ছিল, বাড়িঘর মানুষের উড়ে গেছে আমফান ঝড়ে, তো সেক্ষেত্রে সেই টাকা। এবং যেটা সব থেকে বড় অভিযোগ উঠেছে যে হচ্ছে স্বজন পোষণ, যে নিজের লোকেদের পাইয়ে দেওয়ার একটা। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, খুব ভালো করে শোনো। এই আমফানে মমতা ব্যানার্জি বলে এত তাড়াতাড়ি রিকভারি করতে পেরেছে। আমার মনে হয় না অন্য কোনো মুখ্যমন্ত্রী থাকলে এই ধরনের রিকভারি, যেখানে কেন্দ্র সরকারের কোনো হাত বাড়িয়ে দেয়নি, কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এখনও ভিক্ষার মতন ভিক্ষা দেয়, আর আমরা যে টাকাগুলো পাই সে টাকাগুলো একটাও দিচ্ছে না। এই কারণেই মমতা ব্যানার্জি যে আমফানে সামলিয়েছে। আমরাই তো এখানে ধরুন মিউনিসিপ্যালিটিতে আমরা খুব কম করে 56খানা টাকা পেয়েছি। চিন্তা করা যায়? কে বললো সব ফালতু কথা বলে লাভ? কি দিলীপ ঘোষ বললো, দু একটা রসিকতা করলো, আপনাদের দলের জড়ো করে থানার সামনে গিয়ে দাঁড়ালো। আরে দেখতে হবে, আমি এক একটা ব্লকে 80 থেকে 90 হাজার করে লোক করি, আর ওরা জেলাতে গোটা জেলা মিলিয়ে 10,000 লোক করতে আমি রাজনীতি ছেড়ে করি। আজকে একটা ডেপুটেশন দিয়েছে সদরের সিউড়িতে, তাদের গোটা জেলা মিলিয়ে 50টা মেয়ে, আর ওই 60-70টা মতো লোক, কি 80টা লোক। সেখানে বড় বড় কথা বলেছে, মেয়েদিকে নিয়ে অস্ত্র তুলে নিতে বলেছে, হ্যান বলেছে। আজকে 21টা বুথে আমার 400-র ওপর মেয়ে, এক একটা বুথে 20টা করে মেয়ে আছে। তোমার বীরভূম জেলায় কত মেয়ে আমার সঙ্গে পারবে চ্যালেঞ্জ করে? বোকার মতন কথা বলে দিয়েছে। কিন্তু দাদা, আপনাদের দলের 2 মন্ত্রী তারাও কিন্তু এই দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন। কে কে? একজন সাধন পাণ্ডে আর সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত। আমি ওনারা ব্যাপার, সুব্রত আমি আশা করি বলবে না, আর যদি দুর্নীতি হয়ে থাকে, সুব্রত যদি বলে থাকে, ও যদি প্রমাণ থাকে। দুর্নীতি ঠিক না, দুর্নীতি নিয়ে অ্যাকচুয়ালি বলেছিলেন সাধন পাণ্ডে যে যেই দুর্নীতিগুলো হচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর করা দরকার, কারণ দুর্নীতি আপনাদের দলের লোকেরা দুর্নীতির টাকা ফেরত করেছে না, যারা দুর্নীতিতে যুক্ত ছিল। যদি দুর্নীতি যদি কেউ কোনো তৃণমূলের কর্মী করে থাকে, সেখানে এফআইআর করলে তো খারাপ জিনিস নয়, ভালো জিনিস। হ্যাঁ, কিন্তু এফআইআর করা হয়নি ওদের। সাধন পাণ্ডের দাবি যে শুধু টাকা ফেরত করলেই হবে না, এফআইআরও করতে হবে। সাধন পাণ্ডের ব্যাপারটা আমি বলতে হবে, উনি তার ওয়েস্ট বেঙ্গলের সব কোথাও জানেন, উনি নিজের বিধানসভা ছাড়া কোথাও বাইরে যায় না। কী করে বললো উনিই জানেন, ওনাকে জিজ্ঞেস করুন।
আচ্ছা, আমফান ঝড়ে যেটা হয়েছে যে আপনাদের দলে এখন শোভন চট্টোপাধ্যায় নেই, যিনি প্রাক্তন মেয়র এবং মন্ত্রী ছিলেন, তিনি এখন বিজেপিতে রয়েছেন। তো সুব্রত দা বলেছিলেন যে ফিরহাদ হাকিম এখন যিনি মেয়র, এখন রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, যেহেতু পুরসভার এখন মেয়াদ শেষ হয়ে গেছে। তো তাকে বলেছিলেন আমফানের এই ঝড়ের মোকাবেলার জন্য শোভন চট্টোপাধ্যায় থেকে তার মতামত গ্রহণ করা বা পরামর্শ নেওয়া উচিত ছিল। না, এটা আমি একমত নয়। যে আমার দল থেকে চলে যাবে, না, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে সামলেছেন এবং সাফল্যের সঙ্গেই আমি মনে সামলেছেন। করি ফিরহাদ হাকিম খুব সুন্দর সামিল দেখেছে এবং সপ্তাহে ধরেছে, এবং আমার মনে হয় আপনারাও আমার চেয়ে বেশি ভালো জানবেন, ফিরহাদ হাকিম যেটা করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না। এটা আমি জোর গলায় বলছি। ফিরহাদ হাকিম যেটা করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না। এবং ফিরহাদ হাকিম 24 ঘন্টা যদি বলা হয় 24 ঘন্টা কাজ করো, সে 24 ঘন্টা কাজ করবে। এটা আমি জোর গলায় বলছি। দাদা, আমরা আমফান তো রইল, তো যেটা পরিস্থিতি তৈরি হয়েছিল করোনা, এবং করোনা পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতি গোটা দেশ জুড়েই, রাজ্য শুধু নয়। তো সেক্ষেত্রে আপনাদের, যেহেতু আপনারা সরকারে রয়েছেন তৃণমূল কংগ্রেস, তো একের পর এক হেলথে অভিযোগ যে বেড পাচ্ছে না, মরে যাচ্ছে, চিকিৎসা নেই, একটা কথা বলো, ভালো খাবার নেই, খাবারের মান খারাপ। একবার সব মিথ্যা কথা বলছে, কেউ দু একটা উস্কুনের মতো কথাবার্তা বলছে, বিরোধীদের কথা, এগুলো অন্য সাধারণ মানুষের কথা নয়। একটা কথা বলো, মমতা ব্যানার্জি যেভাবে সামলিয়েছে, ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী সামলাতে পেরেছে? আমাকে একটা দেখিয়ে দাও তো, একটা মুখ্যমন্ত্রী দেখিয়ে দাও তো মমতা ব্যানার্জি যেভাবে সামলিয়েছে। দেখো, আমি এই যে করোনাতে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, পুলিশ যা করেছে, আমি স্যালুট জানাই। আমি তোমাকে জোর করে বলছি। হ্যাঁ, আমরা এরকম খবরেও দেখিয়েছি যে উত্তরপ্রদেশে এবং গুজরাটে দুটো জায়গাতেই করোনায় ভয়ানক পরিস্থিতি, কিন্তু তারপরেও বিরোধীরা একের পর এক শুধু অভিযোগ। এখানে একটা ঘটনা ঘটলে তার চেয়ে উত্তরপ্রদেশে অনেক অনেক খারাপ ঘটনা ঘটছে, টিভিতে দেখায়। জানি না তোমরা মুখোমুখি চ্যালেঞ্জ এখন বলছো, কদিন দেখাবে আমি জানি না। না, প্রিয়াঙ্কা বাড্রা, কংগ্রেসের যিনি তিনিও চিঠি দিয়েছেন উত্তরপ্রদেশ সরকারকে যে করোনা টেস্ট করাচ্ছে না ভয়ে মানুষ, যে এত যন্ত্রণা। শুধু ইউপি কেন, গুজরাট হচ্ছে, তামিলনাড়ু হচ্ছে, আসাম হচ্ছে, অন্ধ্র হচ্ছে, হরিয়ানা হচ্ছে, মধ্যপ্রদেশ হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। হ্যাঁ, কেন্দ্র থেকে যেটা খবর, যে কেন্দ্র থেকে একাধিক সার্টিফিকেট আপনারা পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প, বিভিন্ন প্রকল্পে সার্টিফিকেট দেয়। তো তারপরেও আপনার কেন মনে হচ্ছে যে বিরোধীরা এত, মানে এটার কারণটা কি? বিরোধীরা তৃণমূল কংগ্রেসের উপর এত অভিযোগ। দেখুন, একটা কথা বলি, ভালো গায়ক যখন গাইতে পারে না তখন মাইকের দোষ দেয়। ভালো রাজনীতিবিদ যখন কিছু করতে পারে না, সংগঠনে আসতে পারে না, সংগঠন করতে পারে না, তখন সরকারের দোষ দেয়। করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি বিজেপিকে সাংঘাতিকভাবে রাস্তায়, একাধিক আন্দোলন ইচ্ছা করে করছে। মানে করোনাতে কেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুজনেই বলেছেন যে দূরত্ব বজায় রাখতে, সেখানে কিন্তু ওরা প্রথম থেকেই ওদের যে গার্জেন, ওদিকে জিজ্ঞেস করুন তো, আমাদের দলে তো একটা গার্জেন আছে, তার নাম মমতা ব্যানার্জি। ওদের দলে কে গার্জেন আছে জিজ্ঞেস করুন তো, তার কথা শোনে কিনা। এই যে করোনাতে প্রধানমন্ত্রী বলেছে বেরিয়েন না, মুখ্যমন্ত্রী বলেছে সাবধান হতে, ও তো শোনেনি। তাহলে তো গার্জেনটাকে, আর যদি মমতা ব্যানার্জি একটা নির্দেশ দেয় এটা হবে না ওয়েস্ট বেঙ্গলে, তৃণমূলে কেউ নামবে না। আমাদের একটা গার্জেন আছে, ওদের গার্জেনটাকে মমতা ব্যানার্জি। হ্যাঁ, আমাদের গার্জেন মমতা ব্যানার্জি 100%। আচ্ছা, ওরা যেটা আমি একটু আগেও বললাম যে বিজেপি এবারে বলছে যে যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার, এবং সমস্ত জায়গাতেই ওরা কম বেশি বিজেপির আধিপত্য রয়েছে, এবার যেটা চাইছে যে ওরা চাইছে বিজেপির তরফ থেকে যে বাংলা যদি জয় করা যায় তাহলে একটা গোটা বৃত্ত সম্পন্ন হয়, সেই জন্য এবার মরিয়া বিজেপি। আর কি মানুষ কি এতই বোকা হিন্দিভাষী মানুষের কথা শুনবে? বাংলার মানুষ কি তোমার কি আর বলবো, ওটা বলবো না বললে তুমি আবার দেখাবে বাজে, বাজে আবার রিপার্কেশন হবে, ওটা আটকিয়ে দিলাম।
বাংলার মানুষকে এতই বোকা যে আজকে হিন্দিভাষী লোকের কথা শুনবে? আর বাংলার মানুষ কি কিছু বোঝে না? ভারতবর্ষ চালিয়েছিল বাংলা। বাংলাকে তো অন্যভাবে ট্রিটমেন্ট করলে হবে না। বাংলা খুব ভয়ঙ্কর বুদ্ধিমান, বাঙালিকে ওইভাবে দেখলে হবে না। বাঙালি কি করে বাঙালি নিজে জানে। আপনি একটা কথা বলতে গিয়ে আটকে গেলেন, হ্যাঁ, বললেন আটকে আপনারা গেলাম। আবার দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কেন, মানে অনুব্রত মণ্ডল তো না, না, এটা ভয় ওটা- পান না? না না, ভয় পাই না, ওটা বলা ঠিক নয় এখন। না, Election কেন, মানে দিয়েছে না? দিদি কি না 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 না, দিদি না, দিদি নিশ্চয়ই বকাবকি করবে। দিদি আমাকে বকেও, এটা অস্বীকার করে লাভ নেই, কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আমি জীবনে কাউকে ভয় করি না, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া। কাকেও আজ পর্যন্ত ভয় করি না। 82 সাল থেকে 83 সাল থেকে দাপটে রাজনীতি করছি, কোনো পুলিশ অফিসারকে ভয় করি নাই, এবং বাড়ির লোককে তো ভয় করতামই না, মানুষকেও ভয় করি নাই, মৃত্যুর ভয় করি নাই। এখন দিদিকে ছাড়া কাউকে ভয় করি না। আপনার যে হিট ডায়লগগুলো, সেগুলো এই পাচন, নকুল গুড় বাতাসা, নকুলদানা, পাঁচন? চড়াম চড়াম, আচ্ছা, পাচন তুমি আমাকে বলো, যে ক্ষেতের পর ক্ষেত দেখছো, ধান দেখছো, ডান দিকে একটা গরু, বাঁ দিকে একটা গরু, মধ্যেখানে নাঙল, গরুটা ডাকাতে গেলে পাচন লাগে না? তখন যদি দু একবারই না দাও, গরুটা ঠিকমতো টানবে? আচ্ছা বলো তো, গুড় বাতাসা আগেকার দিনে গ্রামগঞ্জে তোমার কারো বাড়িতে মিষ্টি থাকতো? বাতাসায় তো ভয় রেখে দিত। মানুষ গেলে জল দিতে হবে না, শুধু জল দেবে, একটা বাতাসা দিয়ে জল দিত। হ্যাঁ, তো এই যে হিট ডায়লগগুলো, এটা তো মানে এটা এই ডায়লগগুলো নিয়ে তো মানে প্রচুর আলোচনা, প্রচুর বিতর্ক আমি আবার তৈরি হয়। তোমাকে ডেকে দিয়ে দিল ভোটের আগে, পুজো দুর্গাপুজো। হ্যাঁ, তো তখন এই ব্যাপারগুলো আর কি দিদি কিভাবে নেন? তখন কি বকাবকি করেন, না এটা এনজয় করেন যে না ঠিক আছে? না 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 না, দিদি কোনোটাই কোনো কাজটাকে ভালো কাজ হলো মেনে নেয়, কোনো রকম এই ধরনের কাজ হলে দিদি কেন মানবে? তিনি একটা এখন সর্বদলীয় লিডার, সেও তো ছোটো থেকে রাজনীতি করে বড় হয়েছে না, কেন মানবে? নিশ্চয়ই বকাবকি করে। কেন এসব বলিস? এগুলো বলা কি দরকার? নিশ্চয়ই বলে, কেন বলবে? আমাদের সময় একদম প্রশ্রয় মমতা শেষে- ব্যানার্জি দেয় না কাউকে। আচ্ছা, আমাদের সময় একদম শেষের পর্যায়ে চলে এসেছে, কিন্তু আমার একটা প্রশ্ন মনে আসছে, যেটা জানাটা ভীষণ দরকার দাদার থেকে। সেটা হচ্ছে, আপনি এক্ষুনি বললেন যে আপনি রেলার সঙ্গে রাজনীতি করেছেন। তো রেলার সঙ্গে রাজনীতি করেছেন, ছোটবেলা থেকে করছেন, তো এমন কোনো ঘটনা মানে এখনো চিরদিন মনে থাকবে এরকম যদি ঘটনা? সুচপুরে 11টা মার্ডার, আউশ গ্রামে সুন্দরী বউদের প্রতি অত্যাচার বামফ্রন্টের, খুজুরিপাড়া পেরিয়ে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আলপিনে জিভে আলপিন ভরে দেওয়া, বুড়ো আঙুল কেটে নেওয়া, দুর্গাজপুরে গলাপন্ত মাটির ভেতরে ভরে দেওয়া, বাড়ির বউদের উলঙ্গ করে রাখা। আর শুনবে না, এটা তো গেল একটা পার্ট, সিপিএম এর বামেদের জামানার অত্যাচার। আমি বলতে চাইছি যে রেলার সঙ্গে রাজনীতি যে আপনি করেছেন, রেলার সঙ্গে? হ্যাঁ, তো সেই মাস্তানি দাদাগিরিটা, হিসেবে? হ্যাঁ সেই দাদাগিরিটা মানে দাদাগিরি কোথায়, আমার ছিল। মানে সেই সে এখনো মানে আছে। মানে কিরকম দাদাগিরি? না, মানে আমি একটা কোনো চোখ রানি সহ্য করি না, সে কমরেডই হোক আর যেই হোক, শুনি না, শুনবো না আমি। হ্যাঁ, রেলা করে নিজের মতন শক্তি দিয়ে বলো, মাস্তানি মেরে বলো না, নো মাস্তানি, নিজের কার্যকরী সংগঠনের মাধ্যমে মাস্তানি মেরেছি। আলফাল কোনো কাজে মাস্তানি মারিনি। সংগঠনের স্বার্থে, দলের স্বার্থে যা করতে হয় তাই করেছি, তাতে মানুষের কাছে কোনো মাথা নামায়নি। এমন আর আমি কেষ্টমণ্ডল যা বলি, সামনাসামনি বলি, আমি পেছনে কোনো কথা বলি না। তবে হ্যাঁ, মানুষ কোনো কষ্ট পাক সেটাও আমি চাই না। আমার কথাতে যদি কোনো মানুষ কষ্ট পায়, তখন আমার পরে খুব আফসোস হয়, সেটাও হয়। আপনি যখন কিছু ভুল ধরো বলে তোমাকে আমি ফেলেন, এমন একটা কথা বলে দিলাম, তুমি কষ্ট পেলে, তখন আমার খুব কষ্ট হয়, তুমি কষ্ট পেলে। মানে পরে সেটা আপনি আফসোস ভাবেন? করি আমি, আফসোস, তোমাকে আমি চেষ্টা করি ফোনে ধরাবার, তখন তুমি বলি ওটা বলেছি, কিছু মনে করো না, তুমি আমরা একই পরিবারে, তখন সে শান্ত হয়, ভালো হয়। ধরুন, দল করতে গেলে কিছু কিছু লোককে তো ধমকাতে হয়, কিছু কিছু তো বলতে হয়, অন্যায় করলে সেটা বলি। হ্যাঁ, মানে সেটা তো বাড়ির লোকের সাথেও হয়। হয়, কিন্তু তো তবু- দলটাও তো একটা পরিবারের মতোই। আজ এই পরিবারকে আমি বলি না, ছাড়ি না, আমি আজকেই বলে এলাম, ভালো না লাগে চলে যাও। মানে সেটা ভেবেও তো পরে আর তারপরে যখন দেখি যে না, খুব জোরে বকি বা ধমকায় বা চিৎকার চেঁচামেচি, তখন তাকে শান্ত করি। আর যদি এই ধরনের কিছু কথা বলি, একটা পরে ফোন করি।
দাদা এই কথাটাই আমি আসবো যে ভালো না লাগলে চলে যায়, মানে এরকম তো ঘটছে হামেশাই তুমি কাজ যে না করলে তুমি থেকে লাভ কি? হ্যাঁ সেটা যেমন ঠিক, সেরকম আপনাদের দলেরই মানে তাবর তাবর নেতারা বিজেপির দিকে পা বাড়িয়ে, হ্যাঁ তো এটা দেখো তোমায় আমি আবার একটা কথা বলছি, কেউ যাবে না, কোথাও যাবে না, এগুলো সব বিজেপির সব ফালতু কথা, এগুলো সুশ্রী দেওয়ার কথা, এগুলো মিটিংয়ে বলে ওরা এই আসছে ও আসছে, দরজা খোলা আছে। হ্যাঁ, যেমন আমাকেই বলে গেছে এখানে কী নাম বলে কি এসছিল, আমরা দুবার হারিয়েছি ওকে, একবার বিধানসভায় হারিয়েছি, একবার লোকসভায় হারিয়েছি, নামটা ভুলে গেলাম, জয় ব্যানার্জি। জয় ব্যানার্জি ও বলে যেমন অনুব্রত মণ্ডল ভালো সংগঠক, ও যদি আমাদের দলে আসে দরজা খোলা। হ্যাঁ হ্যাঁ একদম বলেছিল। বোকার মতন কথাবার্তা নয়। না দিলীপ ঘোষ যদি আপনাকে কখনো ফোন করে বলেন যে আমাদের ফোন করতে পারে, ফোন করতে পারে, হ্যাঁ কিন্তু যদি বলেন যে আমাদের দলে জয়েন করুন, তখন ওকে আমি ঘুরিয়ে বলে আমার দলে জয়েন করুন, আপনি তো জীবনে কোনোদিন মন্ত্রী হবেন না, আমার দলে আসুন, এই মন্ত্রী করে দেবো দিদিকে বলে। কিন্তু শোনা যাচ্ছে তো দিলীপ ঘোষ বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী, কারণ তারাই তুমি ভোট দেবে? তোমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করি আমি, তুমি আগে ভোট দেবে কিনা বলো, তাহলে আমি উত্তর করবো। তুমি যদি ভোট দাও তাহলে দিলীপ ঘোষ তো খড়গপুরের তুমি বলো ওই ধরনের যার মনোবৃত্তি, মানে উনি তো বাংলার, হ্যাঁ বাংলার, ওর যা ভাষা জ্ঞান, চালাতে পারবে মুখ্যমন্ত্রী? কোথাও সই করতে কোথাও সই করে দেবে, চলবে? পশ্চিমবাংলাটা চলবে? পশ্চিমবাংলা এই প্রকল্পগুলো চালাতে পারবে? 64টা প্রকল্প। তো ওদের এখনো মানে দিলীপ জাস্ট ওরা বলছে যে দিলীপ ঘোষ হতে পারে, কিন্তু সেরকম ভাবে কৈলাস বিজয়বর্গীয় বলে দিয়েছেন যে আমাদের কোনো মুখ্যমন্ত্রী মুখ নেই। তো আপনি এটাকে কিভাবে বলবেন যে মুখ্যমন্ত্রীর মুখ, কে মুখ্যমন্ত্রী হবে? তখন ওরা দেখবে কিছুদিন পর যদি মুখ্যমন্ত্রীর নামে ঘোষণা করতে হয়, গুজরাটে কারে ঘোষণা করে দেবে, গুজরাট থেকে যে মুখ্যমন্ত্রী হবে। না ওরা বলেছে যে ভোটের পর মুখ্যমন্ত্রীর প্রার্থী বা মুখ ঠিক করা হবে, কিন্তু এটা কি মানে মনে হয় আপনার যে বাংলার মানুষ কাউকে না দেখে, যেরকম মমতা ব্যানার্জিকে দেখে ভোট না থাকলে কি করে নাম করবে? কেন বুঝতে পারছো না তোমরা? একটা ভালো লোক থাকতে হবে তো, তবে তো মুখ্যমন্ত্রীর নামটা ঘোষণা করবে, তারপর তো মানুষের কাছে ভোট চাইতে যাবে, সেই যোগ্যতা ওদের নেই। অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে। তবে দাদা যেটা বললেন যে দুর্গাপুজোর পরে কিন্তু পরবর্তী দাদার হিট ডায়লগ কি হতে, একদম পরবর্তী হিট ডায়লগ কি হতে চলেছে, চড়াম চড়াম পাচন গুড় বাতাসা নকুলদানার পর, তা শুনতে কিন্তু অবশ্যই নজর রাখুন আরোহী নিউজের পর্দায়। মুখোমুখি নিবেদন করলেন 3 Steps Aviation Academy, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, OneStopBazaar.com, Oren Media and Entertainment Private Limited, Arohi Foundation of India।